আমার মাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয় তাহলে তোমার মাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে, কথাটা মনে রেখো। কথাটি বললাম আমি আমার স্বামীকে। আমি আমার 70 বছরের বৃদ্ধ অসুস্থ মাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসলাম গ্রাম থেকে। মায়ের শরীরটা গত কয়েক মাস ধরেই ভালো যাচ্ছে না, একা একা গ্রামে রাখার মতো পরিস্থিতি আর নেই। কিন্তু মাকে নিয়ে আসার পর থেকে ঘরের আবহাওয়া কেমন যেন ভারী হয়ে উঠেছে। এটা দেখে আমার শাশুড়ি আর স্বামী সকাল থেকে আমার সাথে একটা কথাও বলছে না, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। সারাদিন এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটলো। শাশুড়ি মা সকাল থেকে আমার সাথে ঝগড়া করার জন্য বিভিন্ন উছিলা খুঁজছেন, কথায় কথায় বিষিয়ে দিচ্ছেন ঘরের বাতাস। আমি মুখ বুঝে সব সহ্য করছি, একটা কথাও বলিনি, কারণ আমি জানি এখন তর্ক করলে পরিস্থিতি আরো নোংরা হবে। রাত যখন প্রায় 10:30, আকাশ অফিস থেকে বাড়ি ফিরলো। অন্য দিনের মতো স্বাভাবিক কোনো আলাপ নেই। ফ্রেশ হয়ে এসে সে আমাকে গম্ভীর মুখে রুমে ডেকে নিয়ে বলল, শোনো, তোমার আম্মার জন্য ভালো একটা সিট বুক করে আসলাম। আমি চরম অবাক হয়ে ওর দিকে তাকালাম, বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। আমি বললাম, সিট মানে? কিসের সিট বুক করে আসলা তুমি? আকাশ আমার চোখের দিকে তাকাতে পারছিল না, কেমন যেন আমতা আমতা করে এদিক ওদিক চেয়ে বলল, বৃদ্ধাশ্রমে। মুহূর্তের মধ্যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, চোখের কোণ বেয়ে অবাধ্য জল নেমে এলো। আমি স্তব্ধ হয়ে কান্না ভেজা গলায় বললাম, মানে? আমার মা আমাদের বাসায় এসেছে একদিন হয়নি, আর তাতেই তোমরা বিরক্ত হয়ে গেছো? সকাল থেকে তোমরা কেউ আমার সাথে ভালো করে কথা বলতেছো না। তোমার মা আমার সাথে সকাল থেকে ঝগড়া করার জন্য বিভিন্ন ভাবে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে, আমি কিছু বলতেছি না, আর তুমি অফিস থেকে ফিরে এই সিদ্ধান্ত শোনাচ্ছ আমাকে। আকাশ আমার কথার কোনো সরাসরি উত্তর দিল না। সে অপরাধীর মতো খাটে বসে ঘুমিয়ে থাকা আমাদের 7 বছরের ছেলেটার কপালে হাত রাখলো, আলতো করে ওর চুলে হাত বুলাতে বুলাতে নিচু স্বরে বলল, আমি যা করেছি তোমার আর তোমার আম্মার ভালোর জন্যই করেছি। এখানে থাকলে প্রতিদিন অশান্তি হবে, তোমার মায়ের যত্ন হবে না। ওখানে প্রফেশনাল মানুষ আছে। ওর মুখে ভালোর জন্য শব্দটা শুনে আমার ভিতরের সমস্ত ধৈর্য বাঁধ ভাঙলো। মায়ের এই অসুস্থ অবস্থায় তাকে পর করে দেওয়ার চক্রান্ত আমি মেনে নিতে পারলাম না। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সেই কান্নার মাঝে এক তীব্র ক্ষোভ আর জেদ আমায় গ্রাস করলো। আমি তখন রাগী চোখে কান্নায় জড়ানো গলায় সোজা আকাশের সামনে গিয়ে দাঁড়ালাম, শক্ত গলায় বললাম, আমার মাকে যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয় তাহলে তোমার মাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে, কথাটা মনে রেখো। আমার কথা শুনে আকাশের হাতটা ছেলের কপাল থেকে সরে গেল। সে চমকে উঠে আমার দিকে তাকালো, যেন এই রূপ ও আমার কোনোদিন আগে দেখেনি। ঘরের নীরবতা তখন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আকাশের মা অর্থাৎ আমার শাশুড়ি বোধহয় দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন। এই কথা শোনা মাত্রই তিনি ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। ওনার মুখ রাগে থমথম করছে। শাশুড়ি চিৎকার করে উঠলেন আর বললেন, কি বললি তুই? এত বড় স্পর্ধা তোর? আমার ছেলে কামাই করে এই ফ্ল্যাট কিনেছে, এখানে আমি থাকবো না, কে থাকবে? তোর ওই ভিখারি মা থাকবে? নিজের মাকে এনেছিস ভালো কথা, এখন আমার ছেলেকে শাসাচ্ছিস আমাকে বের করে দেওয়ার জন্য? আমি চোখের জল মুছে সোজা ওনার চোখের দিকে তাকালাম। আজ আর আমি সেই সংসারী মুখ চোরা মেয়েটি নয় যে অন্যায় দেখেও চুপ থাকবে। আমি বললাম, মা, এই ফ্ল্যাট আকাশ একা কিনেনি। বিয়ের পর আমার জমানো টাকা আর আমার বাবার দেওয়া ডিপিএস এর টাকা ভেঙে এই ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল। আর যদি আইনি অধিকারের কথা বলেন, তবে এই সংসারে আমারও সমান অধিকার আছে। আমার মা যদি এখানে একদিন থাকার যোগ্যতা না পায়, তবে আপনারও এই ঘরে থাকার কোনো অধিকার নেই। আকাশ বিছানা থেকে দাঁড়িয়ে উঠে বলল, অনন্যা, তুমি পার হচ্ছ। মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? আমার মা আর তোমার মা কি এক হলো? কেন নয় আকাশ? আমি তীব্র কণ্ঠে জানতে চাইলাম। তোমার মা যেমন তোমাকে জন্ম দিয়েছে, আমার মাও আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, কষ্ট করে মানুষ করেছে। আজ সে অসুস্থ বলে বোঝা, আর তোমার মা সুস্থ থেকে সারাদিন কুটনামি করে এই ঘরে শান্তি নষ্ট করছে, তাও সে মাথার তাজ। এটা কোনো নিয়ম হতে পারে না। আকাশের মা এবার কান্নার অভিনয় শুরু করলেন। আকাশের হাত ধরে বললেন, দেখলি আকাশ, দেখলি তোর বউয়ের নমুনা? আজ ও আমার গায়ে হাত তুলতে বাকি রেখেছে। ও আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তুই যদি এর বিচার না করিস, আমি আজ রাতেই বিষ খাবো। আকাশ চরম বিরক্ত আর রাগে আমার দিকে এগিয়ে এসে বলল, অনন্যা, ক্ষমা চাও মায়ের কাছে, আর কাল সকালে তোমার মাকে ওই হোমে রেখে আসা হবে, এটাই আমার শেষ কথা। আমি খাটের এক কোণে গিয়ে বসলাম। আমার অসুস্থ মা পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। তিনি জানেনও না উনাকে নিয়ে কি নির্মম খেলা চলছে এই ঘরে। আমি দেয়ালের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, আমি কারো কাছে ক্ষমা চাইবো না, আর আমার মা কোথাও যাবে না। যদি জোর করে আমার মাকে বের করার চেষ্টা করো আকাশ, তবে কাল সকালে আমি পুলিশের কাছে যাব। ডোমেস্টিক ভায়োলেন্স আর মেন্টাল টর্চারের কেস করব তোমাদের দুজনের নামে। দেখি কে কাকে ঘর থেকে বের করে। আমার মুখে পুলিশের নাম শুনে শাশুড়ি আর আকাশের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তারা ভাবতেও পারেনি যে শান্ত ভদ্র মেয়েটি আজ নিজের মায়ের সম্মানের জন্য এতটা দূর যেতে পারে। ঘর জুড়ে এক শ্মশান নীরবতা নেমে এলো। আকাশ আর কোনো কথা না বলে লাইটটা নিভিয়ে দিয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়লো। শাশুড়িও বিড়বিড় করে গালি দিতে দিতে নিজের ঘরে চলে
গেলেন। অন্ধকারে আমি চোখ মেলে তাকিয়ে রইলাম সিলিং এর দিকে। চোখের জল শুকিয়ে এখন সেখানে এক অদ্ভুত প্রতিজ্ঞার আগুন জ্বলছে। আমি জানি যুদ্ধটা মাত্র শুরু হলো। আগামীকাল সকালটা আমাদের সবার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। সারা রাত এক ফোঁটাও চোখের পাতা এক করতে পারলাম না। ভোরের আলো যখন জানালার পর্দা ফুরে ঘরে এসে পড়লো, তখন বুকটা কেমন যেন হালকা লাগলো। এক অদ্ভুত রকমের মানসিক শক্তি পাচ্ছিলাম নিজের ভেতরে। বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে গেলাম। মা তখনও ঘুমাচ্ছেন। ওনার মলিন কুচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। যে মা সারাটা জীবন নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছেন, আজ জীবনের শেষ প্রান্তে এসে তাকে সামান্য আশ্রয়ের জন্য এতটা লাঞ্ছিত হতে হচ্ছে। না, আমি দমে যাব না। ড্রয়িং রুমে আসতেই দেখি পরিবেশ পুরো থমথমে। শাশুড়ি মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আকাশের সাথে ফিসফিস করে কি যেন বলছিলেন। আমাকে দেখেই উনারা চুপ হয়ে গেলেন। অন্যদিন হলে আমি নিজেই যেচে উনাদের সাথে কথা বলতাম, চায়ের কাপ এগিয়ে দিতাম। আজ আমি সোজা রান্নাঘরে ঢুকে শুধু নিজের আর মায়ের জন্য নাস্তা তৈরি করতে লাগলাম। আকাশ ডাইনিং টেবিলে বসে গম্ভীর গলায় বলল, অনন্যা, কাল রাতের কথাগুলো নিয়ে আমি ভেবেছি। তুমি আবেগের বসে অনেক বড় বড় কথা বলে ফেলেছো। পুলিশ কেসের ভয় দেখিয়ে সংসার চালানো যায় না। আমি ওনাকে আজ নিয়ে যাব। ওখানে সত্যি ওনার ভালো যত্ন হবে। আমি হাতের খুন্তিটা রেখে শান্ত পায়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। আকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, আমি কাল রাতে কোনো আবেগের কথা বলিনি আকাশ। ওটা ভয় দেখানো ছিল না, ওটা আমার সিদ্ধান্ত ছিল। তুমি যদি আজ আমার মাকে এই ঘর থেকে বের করার চেষ্টা করো, আমি ঠিক আধ ঘন্টার মধ্যে থানায় ফোন করব। আমার ব্যাগে ব্যাংক স্টেটমেন্ট আর ডিপিএস ভাঙার সব কাগজ রেডি আছে, যা প্রমাণ করে এই ফ্ল্যাটে আমার কতটা অধিকার। যৌথ সম্পত্তিতে নিজের মাকে রাখতে চাওয়ায় যদি আমাকে মেন্টাল টর্চার করা হয়, তবে আইন আমার পক্ষেই কথা বলবে। আমার গলার এমন শীতল ও দৃঢ় আওয়াজ শুনে আকাশের মুখের রং বদলে গেল। সে চায়ের কাপটা টেবিলে ঠক করে নামিয়ে রেখে বলল, তুমি একটা সামান্য বিষয় নিয়ে কোর্ট কাচারি করতে চাও? লোক সমাজে আমার সম্মানটা কোথায় থাকবে? আমি তপ্ত কণ্ঠে জবাব দিলাম, সম্মানের চিন্তা যদি এতই থাকে আকাশ, তবে নিজের অসুস্থ শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে ভাবা উচিত ছিল। ঠিক এই সময় শাশুড়ি মা ড্রয়িং রুমে এসে চিৎকার জুড়ে দিলেন আর বললেন, দেখলি আকাশ, তোর মুখের ওপর কেমন তোর পাচ্ছে? এই মেয়েকে তুই মাথায় তুলেছিস। ও আজ আমার ছেলেকে আইনের ভয় দেখাচ্ছে। কাল আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করবে। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুই হয় ওরে আর ওর ভিখারি মায়েরে এই বাড়ি থেকে বের কর, না হলে আমি এখনই ভাইয়ের বাড়ি চলে যাব। গল্পটি এখানেই শেষ নয়, আরো অনেক কিছু বাকি আছে। পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।